ডক্টর ইউনূসের নেতৃত্ব তারেক রহমানের হাতে গেলে রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে? যদি নির্বাচনবিহীন এমন পরিস্থিতি হয়, শেষ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে যাবে? ক্ষমতা দখলের জন্য নতুন আরও সংঘাত তৈরি হবে, নাকি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর কৌশল ও আন্তর্জাতিক সমর্থনের উপর? ধরুন, যদি ডক্টর ইউনূস সরাসরি বা পরোক্ষভাবে তারেক রহমানের হাতে নেতৃত্ব তুলে দিল, তাহলে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হবে। সম্ভাব্য কি পরিস্থিতি হতে পারে? প্রথমেই আসি, ছাত্র সমন্বয়কদের প্রতিক্রিয়া কেমন হতে পারে। 2024 সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। ধরুন, ডক্টর ইউনূস যদি বিএনপির সঙ্গে যুক্ত হয়ে সরাসরি তারেক রহমানের নেতৃত্ব মেনে নেন, তাহলে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভক্তি দেখা যেতে পারে। এর মধ্যে কট্টর বিএনপি সমর্থক গোষ্ঠী, তারা একে ইতিবাচক হিসেবে দেখবে এবং তারেক রহমানকে মেনে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে চাইবে। আর ডক্টর ইউনূসপন্থী গোষ্ঠী, তারা বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে চাইবে, তবে তারেক রহমানকে নেতৃত্বের বাইরে রাখার চেষ্টা করবে। যদি কিছু সমন্বয়ক তারেক রহমানকে প্রত্যাখ্যান করে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বও না মানে, তাহলে তারা নতুন কোনো মধ্যপন্থী রাজনৈতিক শক্তির উত্থান ঘটানোর চেষ্টা করতে পারে। এতে তৃতীয় শক্তির উত্থানের সম্ভাবনা তৈরি হবে, যারা বিএনপি আওয়ামী লীগের বাইরে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে চাইবে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। তাহলে আওয়ামী লীগের প্রতিক্রিয়া ও সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে? তাদের নেত্রীও ভারতে, তারা কি হাসিনাবিহীন নতুন আওয়ামী লীগের প্রস্তাবনা করবে? নতুন নেতৃত্ব নিয়ে কোনো সমঝোতায় আসতে চাইবে? আওয়ামী লীগ ডক্টর ইউনূস ও তারেক রহমানকে একত্রে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখবে এবং আগ্রাসী কোনো কৌশলও নিতে পারে। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো পূর্বের ন্যায় শক্তিশালী করার চেষ্টায় তারা হয়তো রাজনৈতিক পাল্টা কর্মসূচির মাধ্যমে বিএনপির উত্থান দমন করতে চাইবে, কিংবা নতুন নেতৃত্ব নিয়ে ভাববে, কেননা জনগণ বিরোধী মত খুঁজে। আর এই কৌশল অবলম্বন করে নতুন নেতৃত্ব দিয়ে হয়তো নতুন কোনো পন্থা খুঁজবে। এদিকে আবার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ঘনিষ্ঠ থাকায় বিএনপির পক্ষেও প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়াটা কিছুটা হলেও কঠিন হবে। সামরিক বাহিনী সাধারণত নিরপেক্ষ অবস্থান নিলেও অস্থিরতা বাড়লে দেখা যায় তারা মধ্যস্থতাকারী ভূমিকায় আসে। যদিও পরিস্থিতি সামাল দিতে না পারলে জরুরি অবস্থা জারি হবারও সম্ভাবনা থাকে। ভারত আবার আওয়ামী লীগকে তাদের আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে দেখে, তাই বিএনপির উত্থান হলে তারা সতর্ক থাকবে। যদি বিএনপি ইউনূস জোট ভারতের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেয়, তাহলে ভারত তাদের প্রতি নমনীয় হতে পারে। তখন দেখা যাবে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন বক্তব্য চেঞ্জ করে বলবে, দূরত্ব আর থাকবে না দূরত্ব, বাংলাদেশের পাশে থাকবে কেবল ভারত। কারণ পূর্বে উনি বলেছেন, বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ। বিএনপির প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা এখনও প্রশ্নবিদ্ধ। বিশেষত তারেক রহমানকে আন্তর্জাতিক এই মনোভাব পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়ে পাইলট প্রজেক্ট হাতে নিতে হবে। আর ভবিষ্যতে যদি পরিকল্পনা করে বিএনপি ইউনূস জোট গঠিত হয়, তাহলে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলির অবস্থান দুর্বল হতে পারে। বিগত কোনো সরকারের আমলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভূমিকা বরাবরই সরাসরি ছিল না, তবে তার আন্তর্জাতিক পরিচিতি, নোবেল জয়, নাগরিক সমাজে তার প্রভাব, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তিনি এখন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অন্যদিকে তারেক রহমান বিএনপির কার্যত প্রধান হলেও তার নেতৃত্ব বিগত সরকারের আমলে বিতর্কিত করা হয়েছিল। তবে বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং বিএনপিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। এছাড়াও তিনি অর্থনীতি ও উন্নয়ন নিয়ে নানা গবেষণা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করছেন, যেন তার ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি জনগণের কাছে
আশাবাদী করে তোলে। তবে রাজনীতিতে সফলতা কেবল একজন নেতার উপর নির্ভর করে না, এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। তারেক রহমানের নেতৃত্ব কতটা কার্যকর হবে তা নির্ভর করবে তার দিক নির্দেশনা, দলে গণতান্ত্রিক চর্চা ও জনগণের আস্থার ওপর।